আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানিয়ে স্বাগত। আজকে তোমাদের ইউনিট 1 পার্ট 2 ক্লাস পার্ট 2 তোমাদের আমি আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ যতদূর করেছিলাম তারপর থেকে আজকের এই ক্লাস তোমাদের আমি জন্য শুরু করতে চলেছি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসের মধ্যে আমি প্রবেশ করব। তবে ক্লাস শুরু করার আগে একটু কথা বলে রাখবো যে ম্যাথের ক্যালকুলেশন বাদ দিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা হতে চলেছে তোমাদের জীবনের সেরা আলোচনা, কারণ তোমরা সেমিস্টার 3 খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে। প্রথমে যে দেখতে পাচ্ছ একে থেকে যে সিগময়েড বৃদ্ধি, অর্থাৎ আমরা যাকে বলি বাংলায় সিগময়েড বৃদ্ধি বা ইংলিশ টার্ম হয় সিগময়েড গ্রোথ। এই সিগময়েড বৃদ্ধি সম্পর্কে আমি কিছু কথা বলবো। এই সিগময়েড বৃদ্ধি সম্পর্কে কিছু কথা আমি বলবো, তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করবে। এই সিগময়েড বৃদ্ধি দশাটি ইংরেজি এস অক্ষরের সিগময়েড বৃদ্ধি দশাটি এটি 2026 সালে, অর্থাৎ এটি আমাদের পরীক্ষার সময়ে পড়ে গেছে, তাই এর উপরে বেশি গুরুত্ব দিচ্ছি না। নেক্সট, এই বৃদ্ধির শুরু থেকে মানে একটি গাছের বৃদ্ধির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত সময়কালকে বিজ্ঞানী স্যাক্স আখ্যা দিয়েছেন গ্র্যান্ড পিরিয়ড অফ গ্রোথ, অর্থাৎ তাকে বাংলায় বলবো মুখ্য বৃদ্ধিকাল। বাংলায় যাকে বলা হবে মুখ্য বৃদ্ধিকাল। তাহলে এই সিগময়েড বৃদ্ধি সম্পর্কে কী জানলাম? 1 নম্বর আমরা জানলাম যে সিগময়েড বৃদ্ধি ইংরেজি এস অক্ষরের হয়। 2 নম্বর জানলাম বৃদ্ধির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত সময়কালকে বিজ্ঞানী স্যাক্স আখ্যা দিয়েছেন মুখ্য বৃদ্ধিকাল দশা। তাহলে ক্লিয়ার, সিগময়েড বৃদ্ধি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে পারলাম। নেক্সট আমি যেটা আসছি, এই সিগময়েড বৃদ্ধির প্রধান লেখচিত্রে 5টি দশা। এই সিগময়েড বৃদ্ধির প্রধান লেখচিত্রে কয়টি দশা বললাম? 5টি দশা। কি কি? ল্যাগ ফেস, লগ ফেস, ডিক্রিজিং গ্রোথ অফ রেট, প্ল্যাটু স্টেজ অ্যান্ড সেন্স স্টেজ। বাংলায় বলছি আরেকবার, অতি ধীর গতির বৃদ্ধি দশা, অতি দ্রুত গতির বৃদ্ধি দশা, বৃদ্ধির হার কমে আসা দশা, বৃদ্ধির বন্ধ হয়ে আসা দশা, বার্ধক্য দশা। টোটাল 5টি। আরেকবার রিপিট করছি, সবাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। অতি ধীর গতির বৃদ্ধি দশা, অতি দ্রুত গতির বৃদ্ধি দশা, ধীর হার কমে আসা দশা, বৃদ্ধি বন্ধ হয়ে আসা দশা, নেক্সট বার্ধক্য দশা। এই 5টি দশা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং আমি জানালাম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সিগময়েড বৃদ্ধির কয়টি দশা? উত্তর আসবে 5টি দশা। এরপরে যেখানে আসছি, শস্য বৃদ্ধির জন্য বিভিন্ন কারণের প্রভাব, ফ্যাক্টরস অফ দ্য ইনফ্লুয়েন্সিং গ্রোথ অফ এ ক্রপ, অর্থাৎ শস্য বৃদ্ধির জন্য বিভিন্ন কারণের প্রভাব হয়। এই কারণ আবার 2 প্রকারের। ক প্রকারের বললাম? কারণ 2 প্রকারের। কি কি কারণ? দেখো, এক হচ্ছে শারীরবৃত্তীয় কারণ, এক হচ্ছে তোমাদের এখানে শারীরবৃত্তীয় কারণ, 2 হচ্ছে বাহ্যিক বা বাহ্যিক কারণ। এই শারীরবৃত্তীয় কারণে আমরা দেখব প্ল্যান্ট নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে উদ্ভিদের সুষ্ঠু বৃদ্ধি হওয়ার দশার মৌলিক উপাদান 17টি। কয়টি বললাম? মৌলিক উপাদান 17টি দরকার। নেক্সট হচ্ছে যেখানে আসবো, এটি হচ্ছে তোমাদের হরমোন। কী বললাম? নেক্সট হচ্ছে তোমাদের আসবো যেখানে হরমোনের পার্ট। এই হরমোনের পার্টে তোমরা কী দেখবে বা কী দেখতে পাবে? আমি কয়েকটি জিনিস আমি র্যান্ডম তোমাদের বলে যাব, কারণ যেগুলো তোমাদের আমি বলে যাব সেগুলো তোমাদেরকে অবশ্যই মন দিয়ে শুনতে হবে। একটু কোথাও যদি তোমরা মিস্টেক করে দাও তাহলে তোমাদের ভুল হবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আসবে না। আমি প্রথমে বললাম সিগময়েড বৃদ্ধি সম্পর্কে, দ্বিতীয় বললাম শস্য বৃদ্ধির জন্য বিভিন্ন কারণের প্রভাব,
শারীরবৃত্তীয় কারণের মধ্যে বা ইন্টারনাল ফ্যাক্টর অথবা ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে ওয়াটার পড়বে, প্ল্যান্ট নিউট্রিশন পড়বে, হরমোন পড়বে, এনজাইম পড়বে, ভিটামিন, ইটিসি ইত্যাদি আরও পড়তে পারে। এর মধ্যে যেগুলো তোমাদেরকে পড়া দরকার সেগুলো বলবো। একটা বললাম প্ল্যান্ট নিউট্রিশন অর্থাৎ খাদ্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য 17টি মৌলিক উপাদান দরকার, তোমাদের আগেই বললাম। দ্বিতীয় কথা বলবো হচ্ছে এই হরমোন। হরমোনের সম্পর্কে কী জানো তোমরা? দেখো, শস্যের বৃদ্ধির জন্য কতগুলি অক্সিন অথবা হরমোন দায়ী। কী বললাম? শস্যের বৃদ্ধির জন্য কতগুলি হরমোন বা তোমাদের ক্ষেত্রে অক্সিন দায়ী। বেসিক্যালি হরমোন কথাটা ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলে অক্সিজেন কথাটা যোগ হয়। দেখো, মূল ও কাণ্ডের বৃদ্ধির জন্য অক্সিন, খর্বকায় প্রজাতির উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য জিব্বারেল, উদ্ভিদের কোষ বিভাজনের জন্য কাইনিন, ফুল ফোটাবার জন্য ফ্লোরিসিন। 4টে জিনিস এই বছর এইখান থেকে হরমোনের পার্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। 4টে জিনিস মাথায় রাখবো, খুবই ইজি জিনিস। এবার আমি যেখানে যাচ্ছি নেক্সট, বাহ্যিক কারণে যাব। ঠিক আছে, বাহ্যিক কারণে কী পড়ব? দেখো, বাহ্যিক কারণে মেন টপিক হচ্ছে ক্লাইমেট ফ্যাক্টর। এই ক্লাইমেট ফ্যাক্টরের মধ্যে কী পড়বো? দেখো, এতক্ষণ পড়লাম হচ্ছে আমরা শারীরবৃত্তীয় বা তোমার মধ্যেকার কারণ, বাহ্যিক বাইরের কারণ, কী কী বাইরের কারণ হয় এইটা। এই বাহ্যিক কারণের মধ্যে যেগুলো মাথায় রাখতে হবে আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি মূল জিনিসে চলে আসবো। দেখো, আলোক সময়কাল নীতি। কী বললাম? আলোক সময়কাল নীতি। সময়কাল নীতি। এই আলোক সময়কাল নীতি আলোকের স্থিতিকালের উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা হয়। ক ভাগে বললাম? আলোকের স্থিতিকালের উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে আলোক সময়কাল নীতি। কয়টি? প্রথম হচ্ছে তোমাদের ছোট দিনের শস্য, বড় দিনের শস্য, দিন নিরপেক্ষ শস্য। ছোট দিনের শস্য, ছোট দিনের শস্যের ক্ষেত্রে মাথায় রাখবে দৈনিক সূর্যালোকের আলো প্রয়োজন হবে 8 থেকে 9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা ছোট দিনের ক্ষেত্রে। ঠিক বড় দিনের ক্ষেত্রে 12 থেকে 14 ঘন্টা। ঠিক দিন নিরপেক্ষর ক্ষেত্রে এখানে সূর্যালোকের কোনো নির্দিষ্ট ঘন্টার প্রয়োজন নেই, অর্থাৎ এখানে সূর্যালোকের কোনো প্রয়োজন নাই বললেই চলে দিন নিরপেক্ষর ক্ষেত্রে। কিন্তু ছোট দিন এবং বড় দিনের শস্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করা গেছে। তোমাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি, তোমাদের ক্ষেত্রে এই দুটো জিনিস তোমরা খুবই গুলিয়ে ফেলো। এক, ছোট দিনের, বড় দিনের। ছোট দিনের ক্ষেত্রে মাথায় রাখবে 8 থেকে 9 ঘন্টা সূর্যালোকের প্রয়োজন হয়ে থাকে। যেটি বর্ষাকালে চাষ করা হয়ে থাকে সেগুলো সব ছোটো দিনের ফসল, যেমন মিষ্টি আলু, সয়াবিন, তামাক, ইলিশ ইত্যাদি, আখ, পেঁয়াজ ইত্যাদি ধানও হবে। বড়দিনের ফসল যেগুলো শীতকালে চাষ হয়, এই বড়দিনে 12 থেকে 14 ঘন্টা শীতকালীন ফসল যেগুলো হবে সেগুলো সবগুলোই বড়দিনের শস্য হবে। তাহলে সূত্রটা কি? ছোট দিন মানে বর্ষাকাল 8 থেকে 9 ঘন্টা, বড়দিন মানে শীতকাল 12 থেকে 14 ঘন্টা। ব্যাস, এইটুকু কনসেপ্ট মাথায় রাখলে আশা করি তোমাদের হয়ে যাবে। দিন নিরপেক্ষের ক্ষেত্রে তো কিছুই হয় না, তবে কিছু জিনিস হয়, যেমন দেখো উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে কিন্তু দিন নিরপেক্ষ ফসলের উদাহরণ উচ্চ ফলনশীল ধান হবে। তোমার আরও একটি উদাহরণ হয় মির্চ এবং শশা। ঠিক আছে, আরও প্রভৃতি হবে, ইত্যাদি হবে। ঠিক আছে, তবে যতটুকু তোমাদের আমি এখানে জানাবো ততটুকুই জানবে, বেশি জানবে না। ওকে, নেক্সট আর হচ্ছে শস্যের বৃদ্ধির ওপর আলোর স্থিতিকালে প্রভাব নীতিকে আলোক সময়কাল নীতি বলে। কী বলে? আলোক সময়কাল নীতি। এটা বা কি? দেখো, তোমাদের হচ্ছে আলোক সময়কাল নীতি বললাম, এখানে একই জিনিস, শুধু ডিফারেন্ট কোথায়? ডিফারেন্টটা হচ্ছে এখানে শস্যের ওপর ভিত্তি করে আলোক সময়কাল নীতি।
এই আলোক সময়কাল নীতি শস্যের উপর ভিত্তি করে একে আবার 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। কী কী ভাগে? দেখো, এক হচ্ছে তোমার আলোক বিলাসী, 2 হচ্ছে তোমার আলোক বিমুখী, 3 হচ্ছে তোমার আলোক নিরপেক্ষ উদ্ভিদ। এই জিনিসগুলো কী কী? দেখো, বিলাসী, বিমুখী, নিরপেক্ষ, মানে আলোক বিলাসী, আলোক বিমুখী উদ্ভিদ, আলোক নিরপেক্ষ উদ্ভিদ। এবার তোমাদের এখানে একটা এমন জাদু শেখাবো, এই জাদু তোমরা পরীক্ষা হলে প্রয়োগ করতে পারবে। কি জাদু? একটু লক্ষ্য করো তোমরা। প্রথমে যেটা হচ্ছে আলোক বিলাসী। আমার বিলাসবহুল জীবনযাপন করবো, সবাই চাই বিলাসবহুল জীবনযাপন করতে। এবার কিছু কিছু উদ্ভিদ আছে তারা বিলাসবহুল জীবনযাপন করে। বিলাসবহুল মানে কি হচ্ছে, সূর্যের আলো মাস্ট কি প্রয়োজন, তাকে বলবো আলোক বিলাসী উদ্ভিদ। এবং উদাহরণ বললে সূর্যের আলো যাদের মাস্ট প্রয়োজন, যেমন অ্যাজ এ এক্সাম্পল সূর্যমুখী, অ্যাজ এ এক্সাম্পল টমেটো, অ্যাজ এ এক্সাম্পল ভুট্টা, অ্যাজ এ এক্সাম্পল সুগার কিংবা অ্যাজ এ এক্সাম্পল বাজরা প্রভৃতি হতে পারে, আরও হতে পারে। ভূমিকি বিপরীত, যেমন মস, ফার্ন ইত্যাদি। নেক্সট হচ্ছে নিরপেক্ষ। আমার লাগলেও কিছু যায় আসে না, না লাগলেও কিছু যায় আসে না, তাকে আমি বলবো নিরপেক্ষ। যেমন মূলো হতে পারে, আবার সূর্যমুখী, সেটা অনেক ক্ষেত্রে উদাহরণ, সূর্যমুখী হলো উদাহরণ, ঠিক আছে? তাহলে মূলো সূর্যমুখী উদাহরণ হলো। এবার এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা 2026-এ মানে এইচএস এক্সামে তোমাদের এসে গেছে। এটা আমি আর তোমাদের বেশি জোর দেবো না, শুধু বলেই বেরিয়ে যাবো। কি না, আলোর 7টি রঙের মধ্যে নীল এবং লাল রং শস্যের বৃদ্ধিতে সব থেকে বেশি সহায়তা করে। এটা 2026-এ তোমাদের এক্সামে এসে গেছে। ওকে, তাই এখানে এত বেশি না মাথা ঘামালেও চলবে। এবার নেক্সট আমরা যেখানে যাব সেটি হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। দেখো, 40°F থেকে 40°F থেকে 20°F মধ্যে বেশি তাপমাত্রার উদ্ভিদ বৃদ্ধি ভালো হয় না। মানে 140°F বা সেলসিয়াসে বললে 4.4°C থেকে আমাদের 48.8°C বেশি তাপমাত্রায় উদ্ভিদে ভালো হয় না। বা কোন উপযুক্ত তাপমাত্রায় উদ্ভিদ বেশি পরিমাণে বাড়তে পারে, 70 থেকে 80°F তাপমাত্রায় খুবই ভালোভাবে উদ্ভিদ বৃদ্ধি পেতে পারে। ওকে, তাহলে টেম্পারেচারটা তোমাদের ক্লিয়ার করলাম, তাপমাত্রার যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করলাম। এবার যে তোমাদের ব্যাপারটা আছে এটি হচ্ছে তোমাদের কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত। এটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় দিয়েও দিতে পারে, এমসিকিউ ব্যাপারটা। এই জন্য বারে বলছি, কনসেপ্ট ক্লিয়ার রাখো। কনসেপ্ট ক্লিয়ার রাখলে তোমাদের ক্ষেত্রে সব কিছুই সম্ভব হয়ে উঠবে। 0.04% কার্বন ডাই অক্সাইড, 0.04% কার্বন ডাই অক্সাইড। ওকে, তারপরে চলো যেখানে দেখো ধানের ক্ষেত্রে কয়েকটি তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি বেরিয়ে যাব। যতটুকু জানতে হবে ততটুকুই জানতে হবে। এই সেমিস্টার সিস্টেমে শুধু বকার মতো পড়ে গেলে হবে না, স্মার্ট স্টাডি করতে হবে, ঠিক আছে? স্মার্ট। ওকে, চলো কয়েকটি কথা বলছি, একটু মন শুনে নেবে। দেখো, চারা রোয়া বা ট্রান্সপ্লান্টিং স্টেজ যাকে আমরা বলে থাকি, ধান গাছের ক্ষেত্রে চারার 4 থেকে 5টি পাতা বের হলে আমরা চারা রোয়ার উপযোগী বলে মনে করব। 4 থেকে 10 দিনের মধ্যে অপপ্রধান গুচ্ছমূলের সৃষ্টি হয়ে থাকে বা সেকেন্ডারি অ্যাডভেন্টিটিয়াস রুট যাকে বলে থাকি ইংলিশ টার্মে। আচ্ছা, নেক্সট তোমরা এখানে যেটা দেখতে পাবে, শ্রী পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে প্রতি গুছিতে 1টি করে চারা লাগানোর সুপারিশ করা হয়েছে। এই শ্রী পদ্ধতি ধান গাছের ক্ষেত্রে তোমরা সেমিস্টার করে ইন ডিটেলস আমি আলোচনা করব বা করে রেখেছি অলরেডি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এই শ্রী পদ্ধতি, ওকে, 1টি করে গুছিতে রাখার বা লাগানোর অনুমতি বা সুপারিশ দিয়েছে। ধান গাছের ক্ষেত্রে আর কয়েকটি কথা বলবো, একটু মন দিয়ে শুনবে। দেখো, ধান গাছের ক্ষেত্রে গর্ভথর অবস্থা বা দশা দেখা যায়। আর কি দেখা যায় না, 7 থেকে 12 দিন স্থায়ী হয়ে থাকে ধানের দুধ আসা অবস্থা।
দুধ ঘন হওয়ার অবস্থা প্রায় সময় লেগে যায় 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যায়। আর ধানের জীবনচক্র 110 থেকে 140 দিনের মধ্যে সম্পন্ন হয়। কত বলুন? 110 থেকে 140 দিনের মধ্যে ধানের জীবনচক্র সম্পূর্ণ হয়ে থাকে। 10 থেকে 140 দিনের মধ্যে ধানের জীবনচক্র সম্পূর্ণ হয়ে থাকে। এবার আমি যেখানে সরি একটু রং ইনফরমেশন দিয়ে দিলাম, সরি এটা রং ইনফরমেশন, ঠিক আছে, একটু ভুল হয়ে গেল। ধানের জীবনচক্র প্রায় তোমার 120 থেকে 50 দিন, 120 থেকে 50 দিন। তবে এটা হচ্ছে তোমাদের মাঝারি এবং নাভির ক্ষেত্রে 120 থেকে 50 দিন ধানের জীবনচক্র। এটা আমি গমেরটা বলে দিলাম, যেটা আমি এরপরে বলছি তোমাদের ক্ষেত্রে। এরপরে তোমাদের ক্ষেত্রে এটা বলছি, সেটা হচ্ছে গম। এই গম সম্পর্কে তোমরা এবার তোমাদেরকে বলবো। দেখো, এই গম সম্পর্কে প্রথমেই ওইটা বলবো, গমের জীবনচক্র সম্পূর্ণ হয়ে থাকে 110 থেকে 140 দিনের মধ্যে, যেটা ধানের ক্ষেত্রে আমাদের বলে দিয়েছিলাম। ওকে, 110 থেকে 140 দিনের মধ্যে গমের জীবনচক্র সম্পূর্ণ হয়ে থাকে। গমের ক্ষেত্রে শুধু এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললে আমি বেরিয়ে যাব, তোমরা একটু মন দিয়ে শুনবে। দেখো, গম বোনার 18 থেকে 21 দিনের মাথায় কাণ্ডের গোড়া থেকে একটি অস্থায়ী গুচ্ছমূল উৎপন্ন হয়, যাকে আমরা মুকুট শিকড় বলি। দিতে পারি মুকুট শিকড় কত দিনের মাথায় উৎপন্ন হয়ে থাকে, প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দিতে পারে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে। তবে সব কিছুই এই জন্যই আমি তোমাদেরকে বারে বলছি যে একটু কান খুলে শোনার চেষ্টা করবে। ওকে, নেক্সট 40 থেকে 55 দিনের মাথায় গমের সব থেকে বেশি পাশকাঠি বের হয়, ঠিক আছে। এবার নেক্সট চলো, দেখো গমের ক্ষেত্রে ওটা যথেষ্ট। এবার হচ্ছে পাট। আচ্ছা, মিঠা পাট বা তোষা পাট, তোমরা এর আগেই বিজ্ঞানসম্মত নাম পড়ে এসেছো, ইত্যাদি পড়ে এসেছো। জাত ভেদে পাটের বীজ গোনার 130 থেকে 200 দিনের মধ্যে গাছে ফুল আসে, ঠিক আছে। বিভিন্ন বা আছে, তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সাধারণত জাত ভেদে মিঠা পাট 120 থেকে 50 দিন এবং সীতাপাত 180 থেকে 200 দিনের মাথায় কাটা উপযুক্ত হয়ে থাকে। এই ছোট্ট একটু ইনফরমেশন, আর কিছু জানা দরকার নেই পাটের ক্ষেত্রে। এরপরে নেক্সট হচ্ছে আলু। দেখো, এই আলুর ক্ষেত্রে, পটাটোর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে আলুর কন্দ গঠন দশা, আলুর ত্বক পুষ্টি দশাও দেখা যায়, ঠিক আছে। তাকে আমরা সুবিরাইজেশন স্টেজ বলে থাকি এক কথায়। এটি বৃদ্ধির শেষের দিকে এই দশা দেখা যায়। দিতে পারি সুবিরাইজেশন স্টেজ আলুর কোন অবস্থায় দেখা যায়, শেষের দিকে, প্রথমের দিকে, মাঝারি সময়, যে ইত্যাদি অপশন থাকবে। উত্তরটি একটাই আসবে, আলু গাছের বৃদ্ধির শেষের দিকে এই দশা দেখা যায়। ওকে, নেক্সট যেখানে আমি তোমাদের এবার নিয়ে যাব, আখ। নেক্সট এখানে তোমরা যেটা দেখতে পাবে আখের ক্ষেত্রে বিচুন লাগাবার 7 থেকে 10 দিন পর থেকে অঙ্কুরোদ্গম শুরু হয়, 30 থেকে 35 দিনের মাথায় এটি শেষ হয়ে থাকে। ওকে, বিচুন লাগানোর বা লাগাবার 90 থেকে 120 দিন পর্যন্ত বিয়ান বের হতে থাকে। মুখ্য বৃদ্ধিকাল, আখ লাগাবার 120 দিন পর থেকে মুখ্য বৃদ্ধিকাল শুরু হয় এবং 270 দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এবার আমি তোমাদের যেখানে বলবো, বা আখের ক্ষেত্রে আরও কিছু ইনফরমেশন তথ্য আর জানার দরকার নেই। আর তোমাদের ভুট্টার ক্ষেত্রে আমি এখানে বলে দিচ্ছি তোমাদের মেজ অথবা ভুট্টার ক্ষেত্রে এইটুকু যে মাথায় রাখবে যে ভুট্টার ক্ষেত্রে লিফ কলার দেখা যায়। কি দেখা যায়? লিফ কলার দশা। নেক্সট হচ্ছে তোমাদের চীনাবাদাম বা গ্রাউন্ডনাট, চীনাবাদাম বা অথবা গ্রাউন্ডনাট। এই চীনাবাদাম বা গ্রাউন্ডনাটের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ দশা হচ্ছে পেগিং দশা। প্রশ্ন এইভাবে আসতে পারে যে সব থেকে গুরুত্বপূর্ণ দশা পেগিং দশার পরে কোন দশা আছে না বাদামের খোসা উৎপাদন বা পট। প্রশ্নটা তোমরা বুঝতে পারলে আমি কি বললাম? চীনাবাদামের সব থেকে গুরুত্বপূর্ণ দশা পেগিং দশার পরে যে দশাটি আসে উত্তর দাও। উত্তরটি হবে পট। সর্ষের ক্ষেত্রে, মাস্টার্ডের ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের, অঙ্গজ বৃদ্ধি দশার ক্ষেত্রে অঙ্কুরোদ্গম দেখা যাবে, কাণ্ড হবে, পাতার বৃদ্ধি দশা হবে। নেক্সট জনন বৃদ্ধি দশার ক্ষেত্রে কুলাসা দশা, দানা উৎপাদনের দশা, দানায় বীজ উৎপাদন এবং তরুণাত দশা ইত্যাদি হবে সর্ষের ক্ষেত্রে। আর আশা করি এখানে কিছু হবে না। নেক্সট আমি এখানে সরাসরি ঢুকে যাব তোমাদের C3
C4 কাম, এটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়। C3 C4 কাম, প্রত্যেকটি তোমাদের ক্ষেত্রে আমি বুঝিয়ে দেব, খুব মন দিয়ে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। C3 র্যান্ডাম কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন বলে যাব, অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি কিছু কথা তোমাদের ক্ষেত্রে বলে যাব র্যান্ডাম পরপর। সবাই একটু মন দিয়ে শোনার অথবা বোঝার চেষ্টা করি। C3 প্ল্যান, স্থায়ী যৌগ হিসেবে 3টি কার্বনযুক্ত যৌগ PGA উৎপন্ন হয়, তাই এই উদ্ভিদকে C3 প্ল্যান বলে। এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাটে, বিক্রিয়াটি ঘটে সম্পূর্ণ। এই C3 প্রক্রিয়ার অপর নাম হচ্ছে কেলভিন চক্র। এই বিক্রিয়ার প্রধান উৎসেচক হচ্ছে রিবিউলেজ 1,2,5 বিস ফসফেট কার্বক্সিলেজ। এই বিক্রিয়াটি প্রতিটি উৎপাদিত গ্লুকোজের অণুর জন্য 12 অণু ATP প্রয়োজন হয়ে থাকে। উদাহরণ কী হবে? ধান হবে, গম, সয়াবিন, আলু, ভুট্টা, ওটস, সূর্যমুখী, টমেটো ইত্যাদি ইত্যাদি। মিষ্টি আলু ওষুধও হয়। নেক্সট তোমাদের যেটা দেখাবো C4। ঠিক আছে, C4 তোমরা এবার কী দেখতে পাবে? C4 তোমরা দেখতে পাবে যে 4টি কার্বনযুক্ত যৌগ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে অঙ্গার আত্তীকরণ ঘটে, তাই সেই সমস্ত উদ্ভিদকে C4 প্ল্যান্ট বলে থাকি আমরা। এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয় মেসোফিল কলার কোষে এবং কিছুটা বিক্রিয়া নালিকা বান্ডলের আবরণীতে সংগঠিত হয় বা আবরণী কোষে সংগঠিত হয়। এই বিক্রিয়াটি অপর নাম হচ্ছে হ্যাজ-স্ল্যাক চক্র। কেন এই অপর নাম হয়েছে, কেন এই বিকল্প নাম বা অপর নাম হয়েছে হ্যাজ-স্ল্যাক চক্র, তাই আমি বলছি একটু মন দিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু লিসেনিং করার চেষ্টা করবে। 1967 খ্রিস্টাব্দে পিকিন হ্যাজ-স্ল্যাক গাছের পাতায় এই বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, তাই C4 চক্রের অপর নাম হ্যাজ-স্ল্যাক চক্র হয়ে গেছে। তাই তো, একদম। তাই তোমাদেরকে বলছি একটু ভিডিও স্কিপ করতে না, কারণ যেখানে স্কিপ করবে সেখানেই তথ্য মিস করবে। C4 কিছু আমি ক্যারেক্টারিস্টিক্স বলছি। C3 উদ্ভিদের ক্ষেত্রে আলোক শোষণ দেখা যায় না, C4 উদ্ভিদের ক্ষেত্রে আলোক শোষণ দেখা যায় না। এটি সাধারণত ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। প্রতি অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 19 অণু ATP হলেই যথেষ্ট। ভুট্টা, জোর, বাজরা, রাগি, ঘাস, ক্রাম ইত্যাদি এর উদাহরণ হয়ে থাকে কাম। ক্রাসুলেসীয় অ্যাসিড মেটাবলিজম। ওকে, কামের ক্ষেত্রে চলে গেল কিনা ক্রাসুলেসীয় অ্যাসিড মেটাবলিজম ফুল ফর্ম 3বার বললাম তোমাদের জানানোর জন্য। ঠিক আছে, এই কামের আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা যাই বলো না কেন তথ্য তোমাদেরকে আমি বলবো। আচ্ছা, যে দেহাংশ খুবই রসালো হয়, আলোক শোষণের হার খুবই কম, বাষ্পমোচনের হার এবং আলোক শোষণের হার দুটোই খুবই কম। এই কামের অপর নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড ও কেলভিন চক্র। এই কামের অপর নাম ম্যালিক অ্যাসিড ও কেলভিন চক্র। এদের পত্ররন্ধ্র রাত্রিবেলা উন্মুক্ত হয়। এই ধরনের পত্ররন্ধ্রগুলি কি বলা হয়? স্কেটোঅ্যাক্টিক স্টোমাটো। এদের কি ঘটে দেখো, রাত্রিবেলায় পাতার কোষের যে ভ্যাকুওলে ম্যালিক অ্যাসিড সঞ্চিত থাকে, তার ফলে এই গাছের পাতা যখন রাত্রিবেলা আমরা খাবো তখন টকস্বাদ অনুভূতি হবে আমাদের জীবে, কিন্তু আবার দিনের বেলায় স্টার্চ উৎপাদন হয় বলে এই পাতা সাদা আর মিষ্টি হয়ে যায়, তাই টকস্বাদ অনুভূত হয় না। এর উদাহরণ কী হতে পারে? আনারস, শিশু, অল্পি, মজা, ক্যাকটাস ইত্যাদি হতে পারে। এরপর তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বেসিক তথ্য জানিয়ে রাখছি। তোমাদের আমি কয়েকটি ইম্পর্টেন্ট কথা জানি সেখানে দেখো। কে মিন্স ফলন নির্ধারণের সূচক, মিন্স হারভেস্ট ইন্ডেক্স। এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডোলান। কত খ্রিস্টাব্দে জানো? অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডোলান 1972 খ্রিস্টাব্দে এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, হারভেস্ট ইন্ডেক্স। এই হারভেস্ট ইন্ডেক্সের
সমস্ত ধরনের ফসলগুলোর মধ্যে সব থেকে বেশি থাকে হচ্ছে পশু খাদ্যে, আর সব থেকে কম থাকে হচ্ছে ধানে। ঠিক আছে, পশু খাদ্য সব থেকে বেশি আর ধানে সব থেকে কম থাকে। ওকে, নেক্সট হচ্ছে যেখানে যাবো টেস্ট ওয়েট। কী বললাম? টেস্ট ওয়েট আরেকটা আছে সেলিং পার্সেন্টেজ। টেস্ট ওয়েট মিনস 1000টি দানার ওজন, আর সেলিং পার্সেন্টেজ মিনস 100টি দানার ওজন। এইটুকু তথ্য জেনে রাখো। টেস্ট ওয়েট মানে 1000টি দানার ওজন, সেলিং পার্সেন্টেজ মানে 100টি দানার ওজন। কে বোঝাবে? একটা তোমাদের জিনিস জানিয়ে রাখছি আমি, পাট গাছের ফলন নির্ণয় সূত্র। সেটা কী হয়? পাট গাছের ফলন নির্ণয়ের সূত্র কী হয় দেখো, তোমরা যদি দেখার চেষ্টা করো, অথবা তোমরা যদি এখানে বোঝার চেষ্টা করো, খুবই ইজি জিনিস। দেখো, প্রথমে y সমান 2πr, y সমান 2πr, একটার মধ্যে এই যে -20 ইন্টু p/20। এখানে আর মিনস হচ্ছে পাট গাছের কাণ্ডের পরিধি, আর মিনস হচ্ছে পাট গাছের কাণ্ডের পরিধি। এখানে এইচ মিনস গাছের উচ্চতা, এখানে পি মিনস হচ্ছে প্রতি বর্গমিটার জমিতে গাছের সংখ্যা, আর এখানে ওয়াই মানে পাট গাছের শুষ্ক আঁশ উৎপাদন, পাট গাছের শুষ্ক আঁশ উৎপাদন। সেলিং পার্সেন্টেজ মানে 100টি, এখানে সেলিং পার্সেন্টেজ মানে 100টি, টেস্ট ওয়েট মানে 1000টি দানার ওজনকে বোঝাবে। তাহলে তোমাদের জন্যই এই ইওর এগ্রিকালচার ক্লাস আছে। লাস্টে আরেকটি গুরুত্বপূর্ণ, আখের ক্ষেত্রে ইক্ষুদণ্ডের গড় ওজন, এভারেজ ওয়েট, দ্য কেইন স্ট্যাটাস। আখের ফলন নির্ধারণের সূত্র হচ্ছে তোমাদের আখ উৎপাদন সমান দেবে, আখ উৎপাদন লিখবে সমান দেবে, সমান দেওয়ার পরে যেটা তোমরা লিখবে আমি বলে দিচ্ছি, প্রতি হেক্টরে নমনীয় ইক্ষুদণ্ডের সংখ্যা ইন্টু ইক্ষুদণ্ডের গড় ওজন। মানে কি, ইংলিশ টার্মে যদি বলি, কেইন ইয়েল্ড ইকুয়াল টু নাম্বারিং অফ দ্য মিলেবল হেক্টর, ধরো কেইন ইন্টু সল্ট ওয়েট, প্রতি হেক্টরে নমনীয় ইক্ষুদণ্ডের সংখ্যা ইন্টু ইক্ষুদণ্ডের গড় ওজন। তাহলে তোমাদের জন্য এই চ্যালেঞ্জ, ইওর এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ, যেখানে ইউনিট 1 পার্ট 2তে সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট করলাম, কেবলমাত্র ক্যালকুলেশনের পার্টটা বাদে। ভিডিওর প্রথমে বলেছিলাম, শেষে বললাম। যারা এইখান পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পেরেছো তাদেরকে আমি একটু অনুরোধ জানাবো যে তোমরা কমেন্ট বক্সে পার্ট 2 কমপ্লিট বলে একটু তোমরা লিখে দেবে, তাহলে আমিও বুঝবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো বা তোমরা দেখতে ভালোবাসো। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, এবং একটি লাইক করো ভিডিওতে। তোমাদের একটি লাইকই আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে তুলে। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী পরীক্ষার জন্য। হ্যাঁ, আজকে